আলাইকুম। দূরত্ব উচ্চতা ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে দশম অধ্যায় আলোচনা হবে। দশম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন 100% আসবে। এই অধ্যায়টা এই জন্য তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টাকে অধ্যয়ন করবে। এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে, যত বেসিক কনসেপ্ট আছে, সবগুলি সম্পর্কে তোমাদের ধারণা রাখা দরকার। তা আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলি, বেসিক ধারণাগুলি তোমাদেরকে দিব। এই ধারণাগুলি দ্বারা তোমরা পরীক্ষায় যত রকমের গাণিতিক সমস্যা আসবে ওটা তোমাদের জন্য সহজ হবে। পরীক্ষায় যদি কোনো এমসিকিউ আসে, এমসিকিউ এই অধ্যায় থেকে তো অবশ্যই আসবে, ওই এমসিকিউ করা তোমাদের জন্য সহজ হবে। এই জন্য দূরত্ব উচ্চতা, যেটা ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন, এই দূরত্ব উচ্চতা দশম অধ্যায় সাধারণ গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা ত্রিকোণমিতিক এখানে আলোচনা আছে। তো এই চ্যাপ্টারে আমার যে শুরুতে যে সমস্ত বেসিকগুলি জানা দরকার সেটা হলো, একটা হলো ভূরেখা, কীভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করা যায়, উর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতিকোণ, অবনতিকোণ, এবং আরও কয়েকটা জ্যামিতিক চিত্র দ্বারা তোমাদেরকে এই অধ্যায়ের একটু ধারণা দিতে আমি চেষ্টা করব। তোমরা আমাদের সাথে থাকো। আশা রাখি যে এই অধ্যায় থেকে তোমরা কিছু শিখতে পারবে। তো প্রথমে আমরা ভূরেখার সংজ্ঞা দিব। ভূরেখা কাকে বলে? ভূরেখা, তো ভূরেখাটা হলো ভূমির উপর শায়িত একটা রেখা। মনে করো এটি রেখাটা বিসি একটা রেখা, এই রেখাটা ভূমির উপরে শায়িত আছে, ভূমির উপরে শয়নকৃত অবস্থায় আছে। এই জন্য এই রেখার নাম হলো ভূরেখা। এই ভূরেখাটা আবার, ভূরেখাকে আবার শয়নকারী রেখাও বলা যায়। ভূরেখা অপর নাম হলো শয়ন রেখা। ভূরেখার অপর নাম শয়ন রেখা। আর আমরা যদি ভূরেখার ইংরেজি জানি তাহলে এটা হবে হরিজন্টাল লাইন, মানে আনুভূমিক যে রেখাটা, এই রেখাটাকে আমরা ভূরেখা বলি। তাহলে ভূরেখাটা জানলাম আমরা। এই ভূরেখার উপরে যে কোনো লম্ব সরল রেখা, এরকম একটা লম্ব যদি এই ভূরেখার উপর থাকে, ভূরেখাটা বিসি, তার উপরে একটি লম্ব রেখা হলো এবি। তো ভূরেখার উপর যে কোনো লম্ব রেখাকে বলা যাবে ঊর্ধ্বরেখা। তাহলে ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বরেখাটা হলো ভূরেখার উপরে লম্ব। তা ঊর্ধ্বরেখা হলো এবি এখানে, আর ভূরেখা হলো বিসি। তো এখানে ঊর্ধ্বরেখা যেটা, ওটা ভূরেখার উপরে লম্ব। এই ঊর্ধ্বরেখার অপর নাম হলো, এটা উলম্ব রেখা বলা যায়। ঊর্ধ্বরেখার অপর নাম হলো উলম্ব রেখা। অথবা ইংরেজিতে যদি আমরা বলি, তো ঊর্ধ্বরেখার অপর নাম হলো ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন। তাহলে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা সম্পর্কে আলোচনা হইল। এর যেটা আলোচনা হবে, আমরা তো ভূরেখা ঊর্ধ্বরেখা আলোচনা করলাম। এবার উলম্ব তল কাকে বলে? উলম্ব তল, উলম্ব তল। দেখো, একটি ভূরেখা আর একটা ঊর্ধ্বরেখা যে একটা তল সৃষ্টি করে, এসে যদি যোগ করি তাহলে ভূরেখা আর ঊর্ধ্বরেখা মিলে একটা তল সৃষ্টি করছে। ভূরেখা আর ঊর্ধ্বরেখা মিলে যে তল সৃষ্টি করে, তাহলে উলম্ব তল হলো এবিসি। উলম্ব তল এবিসি। ভূরেখা আর ঊর্ধ্বরেখা
মিলিত হয়ে যে একটা তল সৃষ্টি করে সেটার নাম হলো উলম্ব। উন্নতি কোণ এবং অবনতি কোণ জানতে হবে। উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ কাকে বলে এটা আমরা জানব। দেখো, এটা যদি ভূমি হয় আর এটা যদি ভূমির সমান্তরাল একটা রেখা হয়, এই রেখাটা এবি, এটা ভূমির সমান্তরাল একটি রেখা। তা ভূমির সমান্তরাল রেখার উপরে যে একটা বিন্দু ও হয়, তাই দেখো এই ভূমির সমান্তরাল রেখার উপরে একটা বিন্দু যদি পি হয়, ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে এটা হলো উন্নতি কোণ। আর ভূমির সমান্তরালের কোনো রেখার কোনো বিন্দু, নিচের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ তৈরি করে, নিচের একটা বিন্দু মনে করো এই রেখার সাথে যে কোণ তৈরি করব, নিচের একটা বিন্দু হলো কিউ বিন্দু ওই ভূরেখার সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করবে এটার নাম হলো অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ আমাদের একটু ধারণা হইল। চিত্র অঙ্কন করার বিষয়টা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা দূরত্ব উচ্চতা বিষয়ক কোনো গাণিতিক সমস্যা যদি পরীক্ষায় আসে তো অবশ্যই আসলে তখন আমরা আমাদের জ্যামিতিক চিত্রগুলি অঙ্কন করা হয় না। আর জ্যামিতিক চিত্র অঙ্কন করার জন্য ক নাম্বারে 2 মার্কস নির্ধারণ থাকে। এই জন্য জ্যামিতিক চিত্র অঙ্কন করা আমাদের কিন্তু শিখতে হবে। কিভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করা যায়, তো দূরত্ব উচ্চতার মাত্র 3টা জ্যামিতিক চিত্র অঙ্কন করা শিখলে 3টা অ্যাঙ্গেলের জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এক ধরনের চিত্র, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এক ধরনের চিত্র, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এক ধরনের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হয়। আমরা যদি 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রির জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারি তাহলে কিন্তু আমাদের জ্যামিতিক চিত্র অনেক অংশ সহজ হবে। এই জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কোনো প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তো ওই প্রশ্নটার জ্যামিতিক চিত্র আমরা কিভাবে অঙ্কন করব এটা আমরা এখন জানব। ফর 30 ডিগ্রি কোণের জন্য একটু আমরা দেখব কিভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করে। এটা যদি ভূমি হয় আর এবি যদি লম্ব হয় আর এসিটা অতিভুজ, তা অতিভুজটা আমাদের সবসময়ের জন্য সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহু হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ অপেক্ষায় আর কোনো বড় বাহু এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। তো অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। অতিভুজের কথা বাদ দিলাম, কিন্তু এই যে লম্ব, এটা যদি 30 ডিগ্রি হয় এটা লম্ব আর ভূমির ভিতরে কে বড় কে ছোট অথবা সমান কিনা লম্ব আর ভূমি, এখানে 3টা সম্পর্ক সৃষ্টি হয়। একটা হলো হয়তো লম্ব আর ভূমি সমান হবে, অথবা লম্ব বড় হবে ভূমি ছোট হবে, অথবা ভূমি বড় হবে লম্ব ছোট হবে। 3টা সম্পর্ক তৈরি হয়। তা আমরা দেখো এটা লম্ব আর এটা হলো ভূমি। 30 ডিগ্রি কোণের জন্য সবসময় জন্য মনে রাখতে হবে 30 ডিগ্রি কোণের জন্য ভূমিটা বড় থাকবে আর লম্বটা ছোট থাকবে। এখানে দেখা যাইতেছে যে বিসি বড়, বিসি ইজ গ্রেটার দেন কি এবি, তাই বিসিটা হলো ভূমি আর এবিটা হলো লম্ব। তাহলে 30 ডিগ্রি ফর 30 ডিগ্রি অ্যাঙ্গেল ভূমি গ্রেটার দেন লম্ব। 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ভূমিটা বড়, লম্বটা ছোট। পরীক্ষায় যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ছবি আমাদের আঁকার প্রয়োজন হয় তাহলে আমরা ভূমিটা একটু বড় করে আঁকবো,
আর লম্বটা একটু ছোট করে আঁকবো, তাহলে আমাদের জ্যামিতি চিত্র 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য লম্ব আর ভূমি সমান। লম্ব আর ভূমি সমান আঁকার জন্য এভাবে কলম দিয়ে আঁকা যায়। এরকম এটা দেখো, এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, এটা লম্ব, আর এই যে এটা হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এ বি আর বিসি হলো সমান, আর অতিভুজ তো সবসময়ের জন্য বড় থাকে। তাই এ বি আর বিসি লম্ব আর ভূমি ফর 45 ডিগ্রি ইজ ইকুয়াল। 45 ডিগ্রির জন্য লম্ব আর ভূমি সমান। এ বি ফর লম্ব আর বিসি হলো ভূমি। তা আমাদের যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে আমরা ভূমি আর লম্ব কি সমান অঙ্কন করে দেখাবো। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য লম্বটা বড় থাকবে আর ভূমিটা ছোট থাকবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ফর 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রির জন্য লম্বটা বড়, ভূমিটা কি ছোট। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তাই এখানে লম্ব এ বি ইজ গ্রেটার দেন বিসি। এ বি হলো লম্ব আর গ্রেটার দেন বিসি হলো ভূমি। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে, এটা আমাদের জেনে রাখা দরকার। আমরা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এটা কিভাবে হয় দেখো। এটা যদি ভূমি হয়, এটাকে আমি যদি ভূমি মনে করি, এটা একটা ভূমি, এটা হলো লম্ব, এটা কি এটা লম্ব, আর বিসি হলো ভূমি। এখানে এবিটা যদি কোনো গাছ হয় বা টাওয়ার হয়, আর এটা হবে তার ভূমি। এটা এদিকে দিকেও বিস্তৃতি হতে পারে। এবিটা যদি টাওয়ার হয় বা কোনো লম্বা খুঁটি হয় বা মিনার হয়, গাছ হয়, যেটাই হয়, যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে মনে করো, তখন এই দুটো অ্যাঙ্গেল কীভাবে চিত্রে আমরা প্রদর্শন করব। প্রথমে আমি 30 ডিগ্রি ধরবো। 30 ডিগ্রির ক্ষেত্রে আমার ভূমিতে আমার বড় প্রয়োজন, বড় আকার প্রয়োজন। তখন আমি এখানে বিন্দু নির্বাচন করব। এটার চেয়ে আমি এরকম ভূমি একটু বড় ধরবো, এরকম। তখন এখানে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলছে, তা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমার ছবিটা কেমন হবে। তখন আমি এই যে আমার লম্ব আছে, লম্বের সাথে দেখো আমি এখানে সমান হয়। দেখো এখানে আমি দেখো এখানে 45 ডিগ্রি হবে, কারণ 45 ডিগ্রির জন্য দেখো লম্ব আর ভূমি কি সমান। আর 30 ডিগ্রির জন্য ভূমি বড়, লম্বটা ছোট। আমি যদি এখানে বিন্দু নির্বাচন করি, এখানে সি হয়, এখানে ডি হয়, তাহলে এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য বিসি। এ বি আর বিসি সমান 45 ডিগ্রির জন্য। আর 30 ডিগ্রির জন্য এ বি লেস দেন বিডি, অর্থাৎ বিডি বড়। এটার ভিতরে যদি 60 ডিগ্রি কোণ থাকে, তাহলে এই কোণটা কোথায় অঙ্কন করব? এখানে, 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 না এখানে? অবশ্যই মনে রাখতে হবে একটু বিষয়, প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের ভুললে চলবে না। একটা টাওয়ার হোক আর মিনার হোক আর বিল্ডিং হোক, যেটাই হোক না কেন, ওটার গোড়ার দিকে কোণগুলি একটু বড় থাকে এবং দূরের কোণগুলি ছোট থাকে। দেখো এবি টাওয়ার, এবি যদি টাওয়ার হয়, দেখো এবি টাওয়ারের
এই ডি বিন্দু কিন্তু দূরের বিন্দু, সি বিন্দু কিন্তু কাছের বিন্দু। এখানে যদি আর একটা ই বিন্দু মনে করি, ই বিন্দু আরও কাছের বিন্দু। এই টাওয়ার থেকে সবচেয়ে দূরের বিন্দু হলো ডি, আর টাওয়ার থেকে সবচেয়ে কাছের বিন্দু হলো ই। আরও একটু দূরের বিন্দু সি, আরও একটু দূরের বিন্দু ডি। আচ্ছা, তাহলে এখানে যদি 30 ডিগ্রি কোণ হয় আর এখানে যদি 40 ডিগ্রি হয়, ই বিন্দুতে অবশ্যই 40 ডিগ্রির চেয়ে বেশি হবে। কিন্তু আমাদের যে গাণিতিক সমস্যাগুলি আসে, এই তিনটা অ্যাঙ্গেল নিয়েই কিন্তু আসে, এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 50 ডিগ্রিও হবে না, 55 ডিগ্রিও হবে না। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রিও হবে। দেখো 60 ডিগ্রি হবে। তাহলে এই চিত্র থেকে আমরা কি বুঝলাম বলো? চিত্র থেকে আমরা বুঝলাম যে যদি টাওয়ার থাকে, টাওয়ারের গোড়ার দিকে যে বিন্দু থাকবে, কাছাকাছি বিন্দুর কোণ বড় থাকে, একটু দূরে যখন যেতে থাকবে তখন অ্যাঙ্গেলের পরিমাণ কমতে থাকবে। আবার যখন আমি দূরের বিন্দু থেকে আস্তে 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 টাওয়ারের গোড়ার দিকে আসতে থাকবো, তখন আমার অ্যাঙ্গেলের পরিমাণ বাড়তে থাকবে। এখানে আমার দুইটা জিনিস বোঝা দরকার। একটা হলো টাওয়ার থেকে আমি দূরে গেলে কি ঘটবে, আবার দূর থেকে টাওয়ারের কাছে আসলে কি ঘটবে। বিষয় হলো দুইটা এখানে, শিক্ষার্থী একটু বোঝার বিষয়। এখানে টাওয়ার থেকে দূরের দিকে কি ঘটবে? টাওয়ার থেকে দূরের দিকে, দূরের কোনো বিন্দুর দিকে, দূরের কোনো বিন্দুর দিকে, দূরের কোনো বিন্দুর দিকে। তা টাওয়ার থেকে দূরের কোনো বিন্দু থেকে অ্যাঙ্গেলের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকবে, টাওয়ার থেকে দূরের কোনো বিন্দুর দিকে। এটা 1 নাম্বার কন্ডিশন। আরেকটা হলো দূরের কোনো বিন্দু থেকে টাওয়ারের দিকে কি দূরের বিন্দু ডি আস্তে 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 টাওয়ারের কাছে আসতে থাকলে অ্যাঙ্গেলের পরিমাণ বাড়তে থাকবে। দেখো এই জ্যামিতিক চিত্র থেকে যদি ডি বিন্দুর উন্নতিকোণ চাই, ডি বিন্দুর আর ই বিন্দুর উন্নতিকোণ, এটা একটা জ্যামিতিক চিত্র। এই চিত্র থেকে ডি বিন্দুর উন্নতিকোণ আর ই বিন্দুর উন্নতিকোণ যদি চাওয়া হয় বা আমাদের নির্ণয় করার প্রয়োজন হয়, ই বিন্দুর উন্নতিকোণ, তাই ডি বিন্দুর উন্নতিকোণ কত হবে? এই ডি বিন্দু এবি তো একটা ভূমি সমান্তরালের একটা রেখা। ভূমি সমান্তরাল রেখার সাথে ডি বিন্দু কত ডিগ্রি কোণ তৈরি করেছে? DAP কোণ তৈরি করেছে। তাহলে উন্নতিকোণ হবে DAP। আর ই বিন্দুর উন্নতিকোণ কত? ই বিন্দু দেখো, ই বিন্দু কিন্তু এই ভূমির এই যে সমান্তরাল রেখার সাথে এখানে একটা কোণ তৈরি করেছে, কোণের নাম হলো ইপিবি। আরও একটা বলা যায় যে ই বিন্দুর উন্নতিকোণ আরও একটা হতে পারে ইবিপি, উন্নতিকোণ হতে পারে। এভাবে আমরা উন্নতিকোণ হিসাব করব। দেখো যদি অবনতিকোণ হিসাব করা হয়, বি বিন্দুর অবনতিকোণ হিসাব করা হয়, তাহলে বি বিন্দুর অবনতিকোণ কোথায়? ই বিন্দুতে তৈরি হবে। অবনতিকোণ হবে BEF, অবনতিকোণ BEF। বি বিন্দুর অবনতিকোণ কোথায় তৈরি হয়েছে? ই বিন্দুতে, তার মান কত? BEF। এ বিন্দুর অবনতিকোণ কোথায় তৈরি হবে? এ বিন্দুর অবনতিকোণ হবে ডি বিন্দুতে তৈরি হবে। তাই এ বিন্দুর অবনতিকোণ কি? এ বিন্দুর অবনতিকোণ
কোণ হবে এডিসি, এ কোণটা হবে অবনতি কোণ এডিসি, এ বিন্দুর অবনতি কোণ। যদি পি বিন্দুর অবনতি কোণ জানার প্রয়োজন হয় যে পি বিন্দুর অবনতি কোণ কত, পি বিন্দুর অবনতি কোণ তৈরি হবে কোন বিন্দুতে, তৈরি হবে হলো ই বিন্দুতে, কিন্তু নাম হবে ডিইপি। এভাবে আমরা উন্নতি কোণ অবনতি কোণ আমরা চিত্র থেকে চিহ্নিত করা শিখব। কিন্তু উন্নতি কোণ আর অবনতি কোণ সবসময়ের জন্য কিন্তু সমান হয়। আর উন্নতি কোণ অবনতি কোণ আমরা যদি জ্যামিতি চিত্রে প্রদর্শন করি তাহলে দেখা যাবে যে এগুলি দুটো একান্তর কোণ হয়েছে। এই জন্য একান্তর কোণ হওয়ার কারণে উন্নতি কোণ আর অবনতি কোণ সমান। তিনটা সূত্র দিয়ে আমরা দূরত্ব উচ্চতার গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। এই সূত্রগুলি আমরা যদিও আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি। ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, এই সূত্রটা আমার দূরত্ব উচ্চতার গাণিতিক সমস্যা সমাধান করতে আমার কাজে লাগবে। ট্যান থিটা, আরেকটা সূত্র কাজে লাগবে আমার সাইন থিটা, সেটা হলো লম্ব বাই অতিভুজ। আরেকটা সূত্র আমার কাজে লাগবে হলো কস থিটা, আর সেটা হলো ভূমি বাই অতিভুজ। দূরত্ব বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমার এই তিনটা সূত্র কাজে লাগবে। ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। এই চিত্রটা দিয়ে যদি এই মানগুলি বের করতে বলে যে এবির মান কত, বিসির মান কত, আর এসির মান কত, আর এডির মান কত, এই জ্যামিতিক চিত্রটা যদি দিয়ে বের করতে বলে তাহলে কিন্তু আমরা করতে পারবো। দূরত্ব উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধানের একটা কৌশল হলো চিত্র বাই চিত্র মান বের করতে জানা। একটা চিত্র, অবশ্যই চিত্রের সাথে একটা কোণ সমকোণ থাকতে হবে, লম্ব থাকতে হবে। লম্ব নিয়ে সমকোণ নিয়ে আমরা প্রতিটা চিত্র পার্ট বাই পার্ট যখন আমরা হিসাব করব, আর পার্ট বাই পার্ট যখন আমরা মান বের করব, তখনই এই অধ্যায়টায় খুব সহজ হবে। এখানে দেখো আমি কিন্তু দুইটা চিত্র একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। একটা চিত্র হলো এ বি সি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হলো এ সি ডি আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ একসাথে অ্যাড করা আছে। একটা ত্রিভুজের একটা কোণ 45 ডিগ্রি, আর ওই পাশে একটা ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি। আর শুধু অনলি একটা বাহুর মান দিছে, সেটা হলো সিডির মান 9√3 মিটার। তা ওরা আরও 4টা বাহু, বাকি যে 4টা অংশ, এটার মান বের করতে বলছে। এটা আমি পার্ট বাই পার্ট যখন এটা সমাধান করব, তখন আমাদের জন্য এটা খুব সহজ হবে। কিভাবে সমাধান করব আমাদের একটু খেয়াল করো তোমরা। এটা একটা মান দেওয়া আছে, তো আমি এ সি ডি এই ত্রিভুজটা আমি আগে এটাকে চিহ্নিত করব। ইচ্ছা করলে এই ত্রিভুজটা আমি আলাদা অঙ্কন করে নিয়ে তারপরে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। দেখো এই ছবিটাকে আমি একটু আলাদাভাবে লিখলাম। এই ছবিটা আলাদাভাবে লিখে তারপরে দেখো এই ছবিটা আমি যখন আলাদা নিয়েছি, এখানে কিন্তু এটা লম্ব হয়েছে। দেখো কেন লম্ব হলো, কারণ এখানে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ভূমির সাথে লেগে আছে, আর 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা হবে তার বিপরীত বাহু হবে, এটা হলো লম্ব। আর এটা লম্ব হলে স্বাভাবিকভাবে এটা ভূমি, আর ভূমির মান দেওয়া আছে আমার এখান থেকে আমি কি লম্বের মান বের করতে পারি। ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক হলো ট্যান। ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হলো ট্যান। এখানে ট্যান থিটা হবে। তাহলে দেখো ত্রিভুজ এ সি ডি এ
এখানে আমি লিখব tan কত, tan 30 ডিগ্রি। লম্ব বাই কি, লম্ব বাই ভূমি। লম্ব হলো এসি, ভূমি হলো সিডি। তাই কত, tan 30 ডিগ্রি 1/√3। এই মানগুলি আমরা 9.2 শিখেছি। এসির মান আমাদের বের করতে বলছে, সিডি হলো 9√3। আমি যদি এইভাবে গুণ করি, √3 এসি সমান 9√3। এখান থেকে দেখো যদি এসির মানকে আমি বের করি, 9√3 উপরে আর নিচে যাবে √3, তো √3 কাটা গেলে এসির মান 9 হলো। এসির মান কিন্তু আমরা 9 পেয়ে গেলাম, দেখছো, এসির মান আমরা 9 পেয়ে গেলাম। এর মানটা কত হবে, এডির মানটা? এডির মানটা দেখো, আমি এটাকে সাইন থিটা দিয়ে বের করতে পারি। যেমন সাইন 3 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি কি, সাইন 3 ডিগ্রি হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো এসি আর অতিভুজ হলো এডি। আর সাইন 3 ডিগ্রি মান হলো হাফ, আর এসির মান আগে থেকে 9 পেয়েছি। এডি মান বের করতে হবে, 1 আর ডি গুণ করলে 1 আর এডি গুণ করলে এডি হয়, আর 9 দ্বিগুণে 18 হয়। এডির মান 18, এটা আমাদের আমরা পেলাম 18। দেখো এডির মান আমাদের 18 হয়ে গেল। এখন দেখো এখানে কিন্তু আরও দুইটা জিনিসের মান আমাদের এখন বন্ধ হয়ে গেছে। আমরা এবি বের করতে পারিনি আর বিসি বের করতে পারিনি। এখন তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, যে ত্রিভুজের ভিতরে এবি আর বিসি আছে, ওই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। দূরত্ব বিষয় উচ্চতা হলো চিত্র টু চিত্র, মানে ফিগার টু ফিগার। প্রতিটা ফিগার সম্পর্কে, এটা লম্ব, এটা হলো এ, এটা সি, এটা বি, এটা 45 ডিগ্রি, আর এটা তো আমরা 9 পেলাম। দেখো এই ত্রিভুজের ভিতরে, ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজের ভিতরে কিন্তু আমরা 45 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে আমরা tan 45 ডিগ্রি নিব। এখানে tan 45 ডিগ্রি হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব এসি আর ভূমি হলো বিসি। তাহলে এটার মান 1, tan 45 ডিগ্রির মান, এসির মান 9 আর বিসি রয়ে গেল নিচে একটা অন্ধরা। এইভাবে গুণ করলে বিসি হয় আর ওখানে 9 হয়। তাহলে বিসির মান কিন্তু আমরা 9 পেলাম, বিসির মান আমরা 9। এবার আমার এবির মান জানা দরকার। এবির মান যখন আমরা জানবো, এখানে কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজের সূত্র আছে, আর সেটা হলো অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এই সূত্র দিয়েও করা যাবে। তখন এবি স্কোয়ার, এসি এর মান কিন্তু 9, 9 স্কোয়ার, আর বিসির মান কিন্তু 9, 9 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান 9 9 81, 81। তাহলে এবি স্কোয়ার সমান 162, এবি সমান 162কে বর্গমূল করে, তাহলে এবি মান হলো √162। 162কে যদি আমি বর্গমূল করি তাহলে দেখা যায় 12.73, 12.73। তাহলে এবি এর মান আমরা পেলাম 12.72। তাহলে এই ছিল আমাদের 10ম অধ্যায় দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান ক্লাসের বেসিক নিয়ে আলোচনা। এই অধ্যায় থেকে আমরা যে বেসিকগুলো জানলাম, এই বেসিক দ্বারা আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলি এই অধ্যায়েরই আমাদের সমাধান করতে সহজ হবে। আর পরবর্তী ক্লাসকে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।